তো আজকের এই ক্লাসে আমরা 2026 সালের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেই টপিক থেকে শেষ যে মিসলেনিয়াস পরীক্ষা হয়েছিল সেখানেই 2 থেকে 3টে প্রশ্ন দেওয়া হয়েছিল। টপিকটা কি? টপিকটা হচ্ছে ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়। এই যে টপিকটা রয়েছে এখান থেকে বিগত বছরে তোমরা যে কোনো প্রশ্ন তুলে দেখতে পারো, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। কেমন প্রশ্ন হয়? পরীক্ষায় প্রশ্ন হয় যে এই যে গভর্নর জেনারেল আছে, পার্টিকুলার গভর্নর জেনারেল, ভাইসরয়, তাদের আমলে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বা তারা কোন কোন আইন এনেছিলেন, এই যে জিনিসগুলো রয়েছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। প্রত্যেকটা পরীক্ষায়, সে রাজ্য সরকারের পরীক্ষা বলো বা সেন্ট্রালের পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। তাই আমাদের এই টপিকটা ভালো করে পড়লে এখান থেকে কিন্তু আমরা 1 থেকে 2 নাম্বার আরামসে পেতে পারি। তো এই টপিকটা আজকে সম্পূর্ণ আমরা কুইক রিভিশন করব। সম্পূর্ণটাই নিয়ে এসেছি আমি। আমরা কিন্তু সম্পূর্ণটা রিভিশন করে নেব, কারণ পরীক্ষা আমাদের সামনেই। সেক্ষেত্রে আমাদের এখন রিভিশন যত আমরা ভালো করে করতে পারবো তত কিন্তু আমাদের লাভ। আজকে আমরা সম্পূর্ণ রিভিশন করব এবং আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা পেতে হলে কিন্তু সম্পূর্ণ অবশ্যই ক্লাসটা করো এবং চ্যানেলটাকে ফলো করে রাখো। তো শুরু করছি আজকের ক্লাস। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে এসেছি যেগুলো থেকে প্রশ্ন দিতে পারে, তো আমরা কিন্তু সম্পূর্ণ বলে দেবো। ওকে, তো শুরু করছি। দেখো প্রথমে হচ্ছে আমাদের বাংলার গভর্নর জেনারেল। আমরা পার্টে পার্টে এগোবো, পরপরই এগোবো। দেখো প্রথমে হচ্ছে বাংলার গভর্নর জেনারেল 1773 থেকে 1833। প্রথম হচ্ছে ওয়ারেন হেস্টিংস 1773 থেকে 1772 থেকে 73 এবং 1785। দেখো এখানে ব্যাপারটা কি বলতো, এখানে এই যে তার টাইম লাইন বা তার যে সময়কাল, তিনি কতদিন গভর্নর জেনারেল ছিলেন, এই যে টাইমের তারিখটা, এটা কি মনে রাখতে হবে? এটা কিন্তু মনে রাখতে হবে না, কারণ এখান থেকে প্রশ্ন মানে ডেটটা পরীক্ষায় দেবে না। আমাদের মনে রাখতে হবে তার সময়কালে কি ঘটেছিল, তিনি কোন কোন আইন এনেছিলেন বা তোমার সময়কালে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ছিল, সেখান থেকে প্রশ্ন দেয়। তো এগুলো আমরা একবার দেখে নিই। শুরু করছি। দেখো প্রথমে আমরা বললাম ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি দাগিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ভালো করে দেখবে। তিনি রবার্ট ক্লাইভ প্রবর্তিত বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। এটা ঘটান তিনি 1772 সালে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি তার আমলে কিন্তু 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট তার সময় পাস হয় এবং যার মাধ্যমে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। 1784 সালের স্যার উইলিয়াম জোনসের সাথে যৌথভাবে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন। খুব গুরুত্বপূর্ণ এটা। এবং ইসলামিক শিক্ষার প্রসারের জন্য তিনি 1781 সালে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন। তার আমলে 1784 সালে বিখ্যাত পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটা পিটস ভারত শাসন আইন যেটা রয়েছে, সেটা কিন্তু পাস হয়। তার আমলে যুদ্ধ হয়েছিল কী কী? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ 1775 থেকে 82, এবং সেটা কিন্তু সলবাই সন্ধি দ্বারা যেটা সমাপ্ত হয়। এবং দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 84, এবং এটা ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা কিন্তু সমাপ্ত হয়। তো এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো এখান থেকে কোনটা কোনটা পরীক্ষায় দিতে পারে, যেমন হচ্ছে ভাই তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, তারপরে তোমাদের এই যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, তারপরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট এবং দ্বৈত শাসন ব্যবস্থার অবসানকে ঘটান, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এগুলো কিন্তু ভালো করে তোমরা দাগিয়ে নাও, ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের আমলে কী কী ঘটেছিল? লর্ড কর্নওয়ালিস তিনি 1793 সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে লর্ড কর্নওয়ালিস। কত সালে প্রবর্তন করেন? 1793 সালে। এটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি পরীক্ষায় সম্ভবত এসেছিল এই প্রশ্নটা। তারপরে তাকে সিভিল সার্ভিসের জনক বলা হয়, ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা। তারপরে 1791 সালে তিনি একটি নতুন পুলিশি ব্যবস্থা চালু করেন। পুলিশি ব্যবস্থার সাথে কিন্তু তিনি জড়িত, এবং তিনি 1793 সালে কর্নওয়ালিস কোড চালু করেন। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার আমলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় এবং এটা শ্রীরঙ্গ পত্তনম সন্ধি দ্বারা এটা কিন্তু মানে এটা সমাপ্ত হয়, ঠিক আছে? তো যুদ্ধগুলো মনে রাখবে যে কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের আমলে কোন যুদ্ধ হয়, তাকে কি বলা হয়, এগুলো থেকে প্রশ্ন হয়। তো এখান থেকে কিন্তু ভালো করে এগুলো দেখে রাখো। নেক্সট হচ্ছে জন শোর। তার আমলে তিনি প্রধানত তার হস্তক্ষেপ না করার নীতি, অর্থাৎ পলিসি অফ নন ইন্টারভেনশনের জন্য পরিচিত, এবং তার সময় 1793 সালের চার্টার অ্যাক্ট পাস হয়। এখান থেকে অতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন দেয় না, তবে কিন্তু তোমরা এই যে হস্তক্ষেপ না করার নীতিটা দেখে রাখবে। ওকে, নেক্সট লর্ড ওয়েলেসলি। খুবই গুরুত্বপূর্ণ লর্ড ওয়েলেসলি। এখান থেকে প্রশ্ন দেয়, কারণ তিনি ভারতীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আনতে কুখ্যাত অধীনতামূলক মিত্রতা নীতি, অর্থাৎ সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম তিনি চালু করেছিলেন, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি। এবং এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, এখানে প্রথমে যদি বলে কে জয়েন করেছিল, তাহলে হবে সেটা হায়দ্রাবাদের নিজাম 1798 সালে। তিনি নিজেকে বেঙ্গল টাইগার বলে
ডাকতেন, নিজেকে ডাকতেন কিন্তু অন্য কেউ নাম ধরে নিজেই ডাকতেন নিজেকে। চতুর্থ এবং তার সময় কিন্তু চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1799 সালে হয়েছিল। এটা মাথায় রাখবে এবং এটা কিন্তু এই সময় মানে চতুর্থ যখন ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয় তখন কিন্তু টিপু সুলতান নিহত হয়। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। কে করেন? লর্ড ওয়েলেসলি। ওকে? তো এইখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এটার জন্য গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। নেক্সট স্যার জর্জ বার্লো, তার সময় কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি তেমন একটা, তো এখান থেকে পরীক্ষায় দেয় না, সেক্ষেত্রে এখানে দরকার নেই। তারপর চলে আসি আমরা লর্ড মিন্টো। তার সময় 1809 সালে শিখ মহারাজা রঞ্জিত সিংয়ের সাথে তিনি কিন্তু ঐতিহাসিক অমৃতসরের চুক্তি স্বাক্ষর করেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপরে তার আমলেই 1813 সালে চার্টার অ্যাক্ট পাস হয়। ঠিক আছে? তো এটাও কিন্তু দেখে রাখবে এবং এর মাধ্যমে কিন্তু যে কোম্পানির একচেটিয়া যে বাণিজ্য ছিল সেটা কিন্তু খর্ব করা হয়, সেই যে পাওয়ারটা ছিল আর কি। তো এগুলোও কিন্তু দেখে রাখবে। তারপর লর্ড হেস্টিংসের সময় কী হয়? লর্ড হেস্টিংসের সময় ইঙ্গ নেপাল যুদ্ধ, সেটা যেটা 1814 থেকে 16 সাল পর্যন্ত হয়েছিল এবং সকলি চুক্তি 1816 সালে তার শাসনকালের প্রধান ঘটনা। তার আমলে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় 1817 থেকে 19 সাল এবং মারাঠা কনফেডারেসি বা মারাঠা সাম্রাজ্যের বিলুপ্তি তার সময় কিন্তু ঘটেছিল। ঠিক আছে? এটাও দেখে রাখবে। কনফেডারেসিটা মানে এতটা পরীক্ষায় দেবে না এই যে এই জিনিসটা, তবে তোমরা এই যে তৃতীয় ইঙ্গ মারাঠা যে যুদ্ধ হয়েছিল এটা কিন্তু দিতে পারে পরীক্ষায়। তারপরে মাদ্রাজে টমাস মুন্ডার মাধ্যমে রায়তওয়ারি বন্দোবস্ত এবং উত্তর পশ্চিম প্রদেশে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়। এটা কিন্তু দেখে রাখবে। ওকে? নেক্সট। এটা কিন্তু দেখো এই যে পয়েন্টটা রয়েছে না, এই যে লাস্টের যে পয়েন্টটা, এটা কিন্তু এভাবে দেবে না যে তোমাদের রায়তওয়ারি বন্দোবস্ত কার সময় চালু হয়েছিল বা মহলওয়ারি গান সময় চালু হয়েছিল, এটা কিন্তু এভাবে দেবে না। তোমাদের দেবে যে রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিল বা কত সালে চালু হয়েছিল, মহলওয়ারি কত সালে চালু হয়েছিল, সেভাবে দেবে। সেটা আমরা কিন্তু অন্য ক্লাসে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি, তো তোমরা চাইলে কিন্তু আরও সেটা আমরা প্র্যাকটিস করিয়ে দেবো। বাকি এখানে তোমরা দেখবে হচ্ছে এই যে ইঙ্গ নেপাল যুদ্ধ এবং তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, বিশেষ করে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধটা কিন্তু দেখবে এবং এই যে মারাঠা কনফেডারেসি, এটা অতটা দেওয়ার সম্ভাবনা নেই, তবে এই দুটো কিন্তু ভাগ করে দেখবে, বিশেষ করে 2 নম্বরটা। নেক্সট, লর্ড আমহার্স্ট। তিনি তার সময় প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধ হয়েছিল 1824 থেকে 26 এবং আসামকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা তার সময় ঘটে, এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট, এবার হচ্ছে আমরা চলে আসি ভারতের গভর্নর জেনারেল। এতক্ষণ আমরা দেখছিলাম বাংলার গভর্নর জেনারেল, তারপরে সেই বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়ে যায়। এবার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ঠিক আছে? দেখো 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী তিনি বাংলার শেষ গভর্নর জেনারেল থেকে ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ঠিক আছে? 1829 সালে 17 নভেম্বর রেগুলেশন পাশ করে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় তিনি সতীদাহ প্রথা রদ করেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তারপর দেখো উইলিয়াম স্লিম্যানের সহযোগিতায় ভারতের কুখ্যাত ঠগী দস্যুদের দমন করা, অর্থাৎ থাককে দমন করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 1835 সালে লর্ড মেকলে শিক্ষানীতি গ্রহণ করে ইংরেজিকে ভারতীয় দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করে, মানে যে মেকলে মিনিটস রয়েছে না, মেকলে মিনিটস, অনেকে নাম শুনেছো মেকলে মিনিটসের, সেটা কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সময় কিন্তু সেটা হয়, এটা মাথায় রাখবে। চলে আসি এবার পরবর্তীটা কি আছে? চার্লস মেটাকাফ। চার্লস মেটাকাফের সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে আছে সেটা কিন্তু পরীক্ষায় দেয়, সেটা কি? দেখো সংবাদপত্রের ওপর থেকে সমস্ত সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়ার কারণে তাকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা অর্থাৎ লিবারেটর অফ দ্য ইন্ডিয়ান প্রেস বলা হয়। এই যে লাইনটা আছে না, এই লিবারেটর অফ দ্য ইন্ডিয়ান প্রেস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাকে বলা হয়? চার্লস মেটাকাফকে। এটা পরীক্ষায় দেওয়া হয়। ঠিক আছে? নেক্সট, লর্ড অ্যাকল্যান্ড। তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা হচ্ছে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ 1838 থেকে 42, এটা কিন্তু হয়েছিল, আর এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে, অলরেডি প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় দিয়েছে, সেক্ষেত্রে এটা দেখে রাখবে। তো লর্ড এলেনবারা 1843 সালে সিন্ধু প্রদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও দেখে রাখবে। তারপর হচ্ছে লর্ড হার্ডিঞ্জ প্রথম, মানে ফার্স্ট লর্ড হার্ডিঞ্জ, তার সময় কিন্তু প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল। লাহোর চুক্তি 1846 তার সময় সম্পাদিত হয়। তারপর হচ্ছে তোমাদের লর্ড ডালহৌসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। দেখো সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে তিনি কুখ্যাত শতবিলেপ নীতি বা ডক্ট্রাইন অফ ল্যাপস প্রবর্তন করেছিলেন। শতবিলেপ নীতি, এই যে শতবিলেপ নীতি, এর প্রথম যে রাজ্য এটাকে স্বীকার করেছিল সেটা হচ্ছে সাতারা 1848 সালে। তারপরে জয়পুর, সম্বলপুর, জয়পুর, তারপরে উদয়পুর, তারপর হচ্ছে ঝাঁসি কথা বলতো, ঝাঁসি হচ্ছে তোমাদের 1853, আর নাগপুর সবার লাস্টে, নাগপুর হচ্ছে 1854, এটা মাথায় রাখবে। 1853 সালে ভারতের প্রথম যাত্রীবাহী রেল তার সময় চালু হয়। কোথা থেকে? বোম্বে থেকে থানে চালু হয় এবং তিনি কলকারখানা ও পরিকাঠামো উন্নয়নের জন্য প্রথম পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট অর্থাৎ যে পিডব্লিউডি তিনি কিন্তু গঠন করেন এবং 1854 সালে আধুনিক ডাক ব্যবস্থা প্রবর্তন করেন এবং টেলিগ্রাফ লাইনের সূচনা ঘটান। রেল লাইন, তারপর টেলিগ্রাফ, শতবিলোপ নীতি,
তাহলে পিডাব্লিউডি, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। তো এগুলো কিন্তু ভালো করে দেখবে যে এগুলো কিন্তু সমস্ত কিছু লর্ড ডালহাউসির আমলেই হয়েছিল। শিক্ষার প্রসারের জন্য তিনি 1854 সালের উডের ডেসপ্যাচ পাস হয়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় দেয়। 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টা হিন্দু বিধবা আইন পাস করেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লর্ড ডালহাউসির যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটা থেকে প্রশ্ন দিতে পারে পরীক্ষায়। এবার চলে এসে আমরা ভারতের ভাইসরয়। 1857 সালে যে বিদ্রোহ হয়, তারপরে যে 1858 সালে যে কুইন প্রোক্লেমেশন আসে, তারপরে কিন্তু ভারতের যে গভর্নর জেনারেল সেই পদ থেকে ভারতের ভাইসরয় করা হয়। এবং ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং, মানে শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। তার আমলেই বিখ্যাত 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়, খুব গুরুত্বপূর্ণ এটা। 1858 সালের ভারত শাসন আইন তার মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ভারতে ভারতে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজমুকুটের অধীনে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। 1857 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের মডেলে কলকাতা, বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং তিনি বিতর্কিত শতবিলাপ নীতির প্রত্যাহার করে নেন। ওকে। 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে ভারতের প্রথম পোর্টফোলিও বা মন্ত্রিপরিষদ বিভাগ বন্টন ব্যবস্থা চালু করেন এবং ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি 1860 এবং ফৌজদারি কার্যবিধি তার সময় প্রণীত হয়। মেনলি তোমাদের এখানে পড়তে হবে তিনি ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল। তারপরে এটা পড়তে হবে, এটা এটা এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট লর্ড এলগিন প্রথম। তার শাসনকালেই 1862 সালের ওয়াহাবি আন্দোলন হয়েছিল। লর্ড জন লরেন্স এবং তার আমলে কী হয়েছিল, 1865 সালে কলকাতা, বোম্বে, মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়। ঠিক আছে, তারপর ভুটান যুদ্ধ হয়েছিল তার আমলে এবং ভারতে বন বিভাগ তৈরি হয়েছিল, প্রধান কীর্তি তার লর্ড মায়ো 1872 সালে প্রথমবারের জন্য ভারতে আদমশুমারি অর্থাৎ সেন্সাস হয়েছিল, কিন্তু এটা মানে পুরো ভারতে ছিল না, এটা আনসিনক্রোনাইজ ছিল, সিনক্রোনাইজ হয়েছিল লর্ড রিপনের সময় অনুষ্ঠিত হয় এবং তিনি একমাত্র ভাইসরয় যিনি কিন্তু কর্মক্ষেত্রে থাকাকালীন আন্দামানে এক কয়েদির হাতে আহত হয়ে মারা যান, মানে তাকে কিন্তু মেরে ফেলা হয় তাকে কিন্তু আন্দামানে তিনি নিহত হন। লর্ড লিটন, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন দেয়, কারণ লর্ড লিটন 1878 সালে ভারতের আঞ্চলিক সংবাদপত্রগুলির মুখ বন্ধ করার জন্য বিতর্কিত দেশীয় সংবাদপত্র আইন অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু পাশ করেন। এটা কিন্তু পরীক্ষায় দেয় 1878, সালটা মনে রাখবে। ভারতীয়দের অস্ত্র রাখার অধিকার কেড়ে নিতে তিনি 1818 সালে অস্ত্র আইন অর্থাৎ আর্মস অ্যাক্ট পাশ করেন। দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয় তার সময়। 1878 সালে ভারতের প্রথম দুর্ভিক্ষ কমিশন অর্থাৎ ফ্যামাইন কমিশন গঠন করা হয়। সিভিল সার্ভিস পরীক্ষার বছর যে সর্বোচ্চ বছর অর্থাৎ ন্যূনতম বয়স যে ছিল 21 বছর, সেটাকে কমিয়ে 18 বছর করেন কিন্তু এই লর্ড লিটন। ঠিক আছে, তো এগুলো দেখে রাখবে। দেশ সংবাদপত্র আইনটা গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের অস্ত্র আইন অর্থাৎ আর্মস অ্যাক্ট গুরুত্বপূর্ণ, মানে এগুলো দেয় পরীক্ষায় যে সংবাদপত্র আইনকে নিয়ে আসে বা কেস কার আমলে পাস হয়, তারপর আর্মস অ্যাক্ট কার আমলে পাস হয়, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বা এই যে শেষ পয়েন্টটা বললাম এটাও কিন্তু পরীক্ষায় দেয়, তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট লর্ড রিপন, এটাও গুরুত্বপূর্ণ। দেখো, তাকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক অর্থাৎ ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 1882 সালে লর্ডনের যে বিতর্কিত দেশীয় সংবাদপত্র আইন অর্থাৎ যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল সেটাকে কিন্তু তিনি বাতিল করে দেন এবং 1881 সালে ভারতের প্রথম সফল ও বিধিবদ্ধ কারখানা আইন অর্থাৎ ফ্যাক্টরি অ্যাক্ট কিন্তু পাস হয় তার আমলেই। ঠিক আছে, তারপরে দেখো 1881 সালে প্রতি 10 বছর, মানে 81 সাল থেকে প্রতি 10 বছর অন্তর ভারতের প্রথম নিয়মিত ও সুসংগত আদমশুমারি বা সিনক্রোনাইজ সেন্সাস চালু করেন। আমি বললাম যে 1872 সালে লর্ড মায়ো শুরু করেছিলেন, কিন্তু সেটা একটা জায়গায় সীমিত ছিল, সেটা সিনক্রোনাইজ ছিল না, নন সিনক্রোনাইজ ছিল। কিন্তু লর্ড রিপনের সময় 1881 সালে সিনক্রোনাইজ যে সেন্সাস বা আদমশুমারি সেটা কিন্তু চালু হয় এবং সেটা কিন্তু এখনও চলছে প্রতি 10 বছর অন্তর, এখনও বর্তমানে চলছে। আমি যখন ক্লাসটা দিচ্ছি তখন কিন্তু আমাদের যে সেন্সাসটা হচ্ছে যে 2021-এরটা, কারণ 2021-এ করোনার জন্য হয়নি সেটা। 1882 সালে স্যার উইলিয়াম হান্টারের অধীনে তিনি হান্টার কমিশন গঠন করে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়ার জন্য তিনি ইলবার্ট বিল আনেন। এই যে ইলবার্ট বিল বিতর্ক, পরীক্ষায় দেয় ইলবার্ট বিল বিতর্ক যে হয়েছিল সেটা কোন গভর্নরের সময়, পরীক্ষায় কিন্তু দেয়। তিনি কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষার যে বসার বয়স সেটা কিন্তু 18 থেকে আবার 21 বছর করে দেন। লর্ড ডাফরিন, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ লর্ড ডাফরিনের সময় কিন্তু ভারতীয় যে জাতীয় কংগ্রেস সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে এবং তার সময় ইঙ্গো বর্মী যুদ্ধ এবং সমগ্র বর্মাকে ব্রিটিশদের মধ্যভুক্ত করা তার সময় হয়েছিল লর্ড ডাফরিনের সময়। লর্ড কার্জন, এটাও গুরুত্বপূর্ণ, কারণ লর্ড কার্জন কিন্তু যে আমাদের ভারতের যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে সেটাই কিন্তু তিনি ঘোষণা করেন। 1904 সালে তিনি বিশ্ববিদ্যালয় আইন অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাক্ট তিনি পাশ করেন 1904 সালে। ভারতের প্রাচীন স্থাপত্য সংরক্ষণের জন্য 1904 সালে প্রাচীন সৌধ সংরক্ষণ আইন অর্থাৎ এনশিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট তিনি পাশ করেন এবং তার আমলেই ভারতে প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু পাশ হয়।
ঠিক আছে? জনগণের অসন্তোষ দমনে করার জন্য তিনি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1904 সালে পাস করেন। তো এই প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় এসছে। লর্ড মিন্টো মানে ২য় লর্ড মিন্টো দেখো বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি 1905 সালে দেশ জুড়ে বিখ্যাত স্বদেশী আন্দোলন শুরু হয়। মানে তার সময় এটা শুরু হয় কিন্তু এটা মাথায় রাখবে। 1906 সালে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তার সময়ই। 1907 সালে সুরাট অধিবেশন জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী ২ দলে বিভক্ত হয়ে যায় তার সময়ই। 1909 সালে মল্লে মিন্টো সংস্কার আইন পাশের মাধ্যমে প্রথমবার মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করে, অর্থাৎ সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থা চালু হয় কার সময়? লর্ড মিন্টো অর্থাৎ ২য় মিন্টোর সময় চালু হয়। বাকি এগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে মুসলিম লীগ গঠনের সময় কে ভাইসরয় ছিল? সুরাট অধিবেশন ভা ভা আ যেটা হয় যে কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে যায় নরমপন্থী, চরমপন্থী, সেই সময় কে ভাইসরয় ছিল এগুলো কিন্তু দেখে রাখবে। তারপর দেখো লর্ড হার্ডিঞ্জ 2 মানে ২য় লর্ড হার্ডিঞ্জ তীব্র গণ আন্দোলনের জেরে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয় এবং 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট যে বঙ্গভঙ্গ রদ করা হয় কোন ভাইসরয়ের আমলে, কিংবা রাজধানী স্থানান্তরিত হয় কোন ভাইসরয়ের আমলে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তারপরে 1912 সালে সিভিল সার্ভিসের ওপর রয়্যাল কমিশন গঠিত হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের যে 1915 সালে ভারতে কঠোর ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করে এবং 1915 সালে মদন মোহন মালব্যের নেতৃত্বে হিন্দু মহাসভা গঠিত হয়। এটা পরীক্ষায় নাও দিতে পারে, মানে পরীক্ষায় দিতে পারে, তবে এ মানে এটা দিতে পারে না যে মদন মোহন মালব্য কোন ভাইসরয়ের সময় হিন্দু মহাসভা গঠন করে, এটা দেবে না। তোমরা জাস্ট মনে রাখবে যে হিন্দু মহাসভা গঠন কে করেন? মদন মোহন মালব্য কত সালে? 1915 সালে। এটা পরীক্ষায় আলাদাভাবে দেবে। তবে যেহেতু এই ঘটনার সাথে মানে তার সময় ঘটেছিল এইজন্য এটা দিয়েছি যাতে তোমাদের এটাও রিভিশন হয়ে যায়। নেক্সট লর্ড চেমসফোর্ড, এটা গুরুত্বপূর্ণ। দেখো 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক লখনৌ চুক্তি সই হয়। এই যে কংগ্রেস যে ভাঙন ধরেছিল যে 1907 সালে সুরাট অধিবেশনে, সেটা কিন্তু এই লখনৌ অধিবেশনে কংগ্রেস কিন্তু আবার এক হয়ে যায়। ঠিক আছে? 1917 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের প্রথম সফল চম্পারণ সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় তার সময়ই, মানে চেমসফোর্ডের সময় কিন্তু এটা হয়। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বা ভারত শাসন আইনের মাধ্যমে প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন অর্থাৎ ডায়ার্কি অবস্থা প্রবর্তন হয়। ডায়ার্কি অবস্থা বলতে মানে শাসনটা দুভাগে বিভক্ত ছিল। ঠিক আছে? একটা হচ্ছে ট্রান্সফার, একটা হচ্ছে রিজার্ভ। ঠিক আছে? 1919 সালে কুখ্যাত কালো নেতা রাউলাট অ্যাক্ট কিন্তু পাস হয় তার সময়ই এবং এর প্রতিবাদেও 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের সেই ভয়ানক হত্যাকাণ্ড ঘটেছিল। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ এবং খিলাফত আন্দোলন কিন্তু তার সময় শুরু হয়েছিল। লর্ড রিডিং লর্ড রিডিং দেখো 5ই ফেব্রুয়ারি 1922 সালে উত্তরপ্রদেশের চৌরিচৌরা ঘটনার কারণে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। আমরা সকলে জানি যে গান্ধীর যে অসহযোগ আন্দোলন ছিল সেটা চলছিল, এটা নন ভায়োলেন্ট একটা আন্দোলন ছিল এবং সম্ভবত 4ই ফেব্রুয়ারি হবে। এই তারিখে যে চৌরিচৌরার একটা জায়গা ছিল, সেই চৌরিচৌরার উত্তরপ্রদেশের চৌরিচৌরাতে পুলিশ স্টেশন ছিল একটা, সেখানে 22 জন পুলিশকে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেই পুলিশ স্টেশন এবং তারা মারা যায়। সেক্ষেত্রে গান্ধীজি কিন্তু, যেহেতু সেটা ভায়োলেন্টে পরিণত হয়, সেক্ষেত্রে গান্ধীজি কিন্তু এটাকে রদ করে দিয়েছিল। ওকে? নেক্সট 1923 সালে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস বিধানসভার ভোটে স্বরাজ্য দল গঠন করেন। খুব গুরুত্বপূর্ণ একটা, এটা ডাইরেক্ট এভাবে দেবে না যে কার সময় গঠন করেন, এটা জাস্ট দেবে যে স্বরাজ্য দল গঠন কে করেন বা কত সালে করেন, এটা কিন্তু আলাদাভাবে তোমরা দেখে রাখবে। 1925 সালে কাকোরি ট্রেন ডাকাতি মামলা ঘটিত হয় এবং কুখ্যাত রাওলাট কিন্তু বাতিল করা হয়। লর্ড আরউইন খুব গুরুত্বপূর্ণ। 1928 সালে ভারতে সাংবিধানিক সংস্কারের মূল্যায়নে সাইমন কমিশন আসে, যার বিরুদ্ধে ভারত জুড়ে কিন্তু তীব্র বিক্ষোভ হয়। এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে সাইমন কমিশন কার সময় ভারতে আসে? লর্ড আরউইনের সময়। 1929 সালের লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে ঐতিহাসিক পূর্ণ স্বরাজ প্রস্তাবিত হয় এবং এই দিনটাকে কিন্তু 29শে মানে এই সময় কিন্তু ভারতে কিন্তু প্রথম স্বাধীনতা পালন হয় মানে 31শে জানুয়ারি মানে 1930 সালে, এটা মাথায় রাখবে। তারপরে জানুয়ারি বলছি, মানে পরে যে 26শে জানুয়ারি, তারপরে এই জন্য কিন্তু এই যে 26শে জানুয়ারি দিনটাকে কিন্তু আমাদের যে সংবিধান যে গ্রহণ করার মানে কার্যকর করার দিনটা কিন্তু সেদিনে বাছা হয়। এই কারণে এই যে পূর্ণ স্বরাজ দাবি করা হয় বললেই বাছা হয়। 1930 সালে 12ই মার্চ গান্ধীজি বিখ্যাত ডান্ডি অভিযান চালান। 12ই মার্চ থেকে 6 এপ্রিল। 1930 সালে লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোল টেবিল বৈঠক কটা হয়? 3টে গোল টেবিল বৈঠক, একটা হচ্ছে 1930, 1931, 1932। 3টেতে যোগদান করেন কে? বি আর আম্বেদকর। আর কংগ্রেস কিন্তু আর গান্ধী শুধুমাত্র দ্বিতীয় যে গোল টেবিল বৈঠক সেখানে কিন্তু তিনি মানে কংগ্রেস এবং গান্ধীজি একটাতেই অংশগ্রহণ করেন, সেটা হচ্ছে দ্বিতীয়। বাকি বি আর আম্বেদকর কিন্তু প্রত্যেকটাতেই জয়েন করেন। 1931 সালের 5ই মার্চ ঐতিহাসিক গান্ধী আইল্যান্ড চুক্তি সই হয়। লর্ড উইলিংটন 1931 থেকে 32 সালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এবং দলিতদের পৃথক নির্বাচনের দাবির বিরুদ্ধে 1932 সালে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনে চুক্তি সই হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন এবং ভারতের সাংবিধানিক গঠনের সবচেয়ে বড় ভিত্তি 1935 সালের ভারত শাসন আইন পাস হয়। ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখে রাখবে যে এনার আমলে কিন্তু এগুলো হয়েছিল। লর্ড লিনলিথগো 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে
ভারতের নেতাদের সম্মতি না নিয়ে ভারতকে যুদ্ধে যুক্ত করার প্রতিবাদে সমস্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করেন। মেনলি পরীক্ষা দেবে যে কার আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, উত্তর হবে লর্ড লিনলিথগো। ওকে, 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন, কারণ এই সময় তিনি গান্ধীজির যে প্রার্থী ছিলেন পট্টবি সীতারামাইয়া তাকে হারিয়ে দেন এবং তারপরে মতভেদের কারণে তিনি ছেড়ে দেন এবং তিনি কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্র দাবি করা হয় এবং 1940 সালে আগস্ট মাসে ভারতীয় জাতীয় যুদ্ধে সামিল করার লক্ষ্যে লিনলিথগো আগস্ট প্রস্তাব পেশ করেন। আগস্ট প্রস্তাব কার সময় হয়? লিনলিথগো এটা কিন্তু পরীক্ষায় দেয়। 1942 সালের মার্চ মাসে ক্রিপস মিশন ভারতে আসে এবং সেই বছরে আগস্টে গান্ধীজি ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন করেন, যে অমরঙ্গে যে স্লোগান ছিল সেটা কিন্তু শুরু করেন। এবং পরীক্ষায় এগুলো দেবে কি, আগস্ট আবার কার সময় চালু হয়, তারপরে ক্রিপস মিশন কার সময় ভারতে আসে, উত্তর হবে লিনলিথগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় লিনলিথগোর সময়। লর্ড ওয়াভেল, তার সময় কিন্তু 1945 সালে কংগ্রেস ও লীগের মধ্যে মানে মুসলিম লীগের মধ্যে সমঝোতার লক্ষ্যে ওয়াভেল পরিকল্পনা চালু হয়। ঠিক আছে, 1940 সালে মানে এটা কিন্তু সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়। 1940 সালে ভারতে ব্রিটিশ ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন আসে এবং সেই অনুযায়ী ভারতের সংবিধান রচনার গণপরিষদ গঠিত হয় 1946 সালে। ঠিক আছে, 9 ডিসেম্বর 1940 সালে গণপরিষদের প্রথম বৈঠক হয় এবং 1940 সালে 16 আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামীদের সাথে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে দেশ জুড়ে ভয়াবহ দাঙ্গা শুরু হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি 1947 সালের ফেব্রুয়ারিতে ভারতে ব্রিটিশ শাসনের অবসানের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করে। এগুলো দেখে রাখবে তার সময়। লর্ড মাউন্টব্যাটেন, দেখো লর্ড মাউন্টব্যাটেন ভারতের মানে একদম শেষ ভাইসরয়। তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 1947 সালে 3 জুন তিনি দেশভাগের জন্য তার বিখ্যাত মাউন্টব্যাটেন পরিকল্পনা পেশ করেন এবং ভারত ও পাকিস্তান সীমানা নির্ধারণের জন্য তার আমলে র্যাডক্লিফ কমিশন গঠন হয়। 1947 সালে 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন রাজকীয় অনুমোদন পায় এবং 15 আগস্ট 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। ওকে, এগুলো দেখবে। এবং শেষ যেটা আমাদের দেখতে হবে যে চক্রবর্তী রাজাগোপালাচারী, তিনি ছিলেন ভারতের ইতিহাসের একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল এবং 26শে জানুয়ারি 1950 সালে ভারত সম্পূর্ণ প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হওয়ার সাথে সাথে এই গভর্নর জেনারেল পদের চিরতরে অবসান ঘটে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ গভর্নর জেনারেল ও ভাইসরয়, তাদের সময় কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলো দেখলাম, তারা কী কী আইন এনেছিল এগুলো দেখলাম। এই পিডিএফটা তোমরা যদি ভালো করে একবার ভালো করে রিভিশন দিতে পারো বা ভালো করে পড়ে নিতে পারো, তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন আসলে অনায়াসে পারবে। ওকে, আর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রচুর, কারণ বিগত বছর দেখতেই পারো এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ক্লাস। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমন কুইক রিভিশনের জন্য। প্লাস তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামে কিন্তু এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে তোমরা ক্লাসটাও দেখতে পারবে। আর কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর তোমরা নেক্সট কোন টপিকটা চাও আমি আলোচনা করি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।